This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবর, যে খবরে আমরা নজর রেখেছি, গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিঃসন্দেহে লোকসভা ভোটের মুখে এই দলের জন্য অর্থাৎ আপের জন্য একটা বড় ধাক্কা। দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করলো ইডি। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার কেজরিওয়াল। 2 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী। এবং সেই অবধি যখন কথা হচ্ছিল আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে, তখন তিনি জানাচ্ছিলেন যে সেখানে আপ যারা সমর্থকরা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে পরিস্থিতিটা জানবো এবং জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, এই মুহূর্তে সমর্থকরা তারা কি বলছেন, তারা কি জানাচ্ছেন, এবং তাকে অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রীকে তাকে কখন বের করে আনা হতে পারে, কি খবর পাচ্ছ? দেখো, লেটেস্ট যে আপডেট আমরা জানতে পারছি, দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন অর্থাৎ এই যে রাস্তা দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দিল্লি পুলিশের কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে, আমরা যোগাযোগের চেষ্টা করছি। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, আবগারি দুর্নীতি মামলায় 9 বার তলব করা হয় এবং যে রাস্তার কথা জ্যোতির্ময় বলছে, বিশেষত বাসভবনের কথাই জ্যোতির্ময় বলছে, অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের সামনের রাস্তাটা পুরোপুরিভাবে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, একটা যানজট রয়েছে, সেখানে কিছুটা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই রকম ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, 9 বার ইডির সমন এড়ান দিল্লির মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রীর পর এবার গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী। এলাকায় জারি 144 ধারা। জ্যোতির্ময়, লেটেস্ট আপডেট যেটা পাচ্ছিলে। দেখো, যে খবর আমরা পাচ্ছি যে ইডির কয়েকটি গাড়ি ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের ভেতরে প্রবেশ করেছে এবং তার অ্যারেস্টের যে প্রসিডিওর অর্থাৎ অ্যারেস্ট মেমোতে সই করা এবং যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে তল্লাশির মাধ্যমে, সেই সমস্ত নথিপত্র তার যাবতীয় ডিটেলস নথিভুক্ত করে সেখানে সই করানো, উইটনেস হিসেবে তার বাড়ির যারা পরিবার পরিজন রয়েছে তাদের সই করানো, অর্থাৎ যে এন্টায়ার প্রসিডিওর গ্রেপ্তারির ক্ষেত্রে মেনটেন করা হয় তার যাবতীয় প্রক্রিয়া সমাধা করা হচ্ছে। কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যা আমাদের সামনে আসছে তা হচ্ছে, এখান থেকে অর্থাৎ বাসভবন থেকে সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অফিস সদর দপ্তর সেখানে নিয়ে যাওয়া হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। তার আইনজীবীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে, তার আইনজীবীর সামনেই যাবতীয় প্রক্রিয়া সমাধা করা হচ্ছে। প্রাথমিকভাবে আইনজীবীকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল বলে আমরা খবর পেয়েছি এবং কিছুক্ষণ আগে আমরা যে খবর জানিয়েছি যে শুধুমাত্র এই জায়গা নয়, নজর থাকছে সুপ্রিম কোর্টের দিকেও, কারণ সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। রেজিস্ট্রার তিনি নিজে জানিয়েছেন যে আপের যে অ্যাপ্লিকেশন অর্থাৎ আজ রাতেই জরুরি শুনানি করা হোক, প্রধান বিচারপতি তিনি স্পেশাল বেঞ্চ গঠন করে জরুরি শুনানি করুক, সেই আবেদন রেজিস্ট্রারের অফিস থেকে পাঠানো হয়েছে সরাসরিভাবে প্রধান বিচারপতির বাসভবনে। এবং আপের যে লিগ্যাল টিম, বিশেষত যারা দিল্লি মুখ্যমন্ত্রীর হয়ে দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে লড়াই করছেন, সেই লিগ্যাল টিম তারা রেজিস্ট্রারের বাসভবনে পৌঁছে যাচ্ছেন। সেখানে গিয়ে তারা সরাসরিভাবে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলবেন এবং এই পুরো প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায় কিনা, দ্রুততার সঙ্গে করা যায় কিনা, সেই দিকেই কিন্তু তারা নজর দিচ্ছেন। আরেকটি রাজনৈতিক ডেভেলপমেন্ট যা দিল্লির রাজ্য রাজনীতির প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমরা কিছুক্ষণ আগেও এই রাস্তায় যে ছবি দেখছিলাম যে আম আদমি পার্টির নেতা কর্মীরা দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে আসার চেষ্টা করছেন, তারা আক্রমণাত্মক অবস্থান নিচ্ছিলেন, বিজেপির বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছিলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদেরকে আটক করলো পুলিশ, তাদের বাসে করে তুলে নিয়ে যাওয়া হলো। তারপরের যে গুরুত্বপূর্ণ তথ্য, কংগ্রেসের একটি টিম, এআইসিসি এবং দিল্লি প্রদেশ কংগ্রেসের একটি টিম, তারাও দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একের পর এক গাড়ি এসে দাঁড়াচ্ছে, সেখান থেকে আপের কর্মী সমর্থকরা তারা এক এক করে নামছেন। কোনো বড় জমায়েতকে কোনোভাবেই এখানে আসতে দেওয়া হচ্ছে না, ফলত বিচ্ছিন্নভাবে অনেকেই এখানে এসে পৌঁছচ্ছেন। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি কিছুটা দূরেই সিভিল লাইন্স মেট্রো স্টেশনের আউটলেট, আর সামনের দিকে সেখানে রয়েছে বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের আউটলেট। মেট্রোর মাধ্যমে অনেকে আসছেন, কারণ যেহেতু যান চলাচল সেখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তোমাকে জানতে চাইবো, যে কথাটা তুমি বলছিলে সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, আজই খুব সম্ভবত একটা স্পেশাল বেঞ্চ বসতে পারে কি তাহলে?
একদমই সেই দাবি বা সেই আবেদনই কিন্তু আম আদমি পার্টির তরফ থেকে করা হচ্ছে যে একজন সিটিং চিফ মিনিস্টার তিনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন, ফলত সুপ্রিম কোর্ট এই বিশেষ পরিস্থিতিতে তারা যেন পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং প্রধান বিচারপতি তিনি যেন সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু এটা পুরোপুরিভাবেই প্রধান বিচারপতির প্রেরোগেটিভ, তিনি কোন আইনের দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টিকে দেখবেন সেটা সম্পূর্ণভাবে তার উপর আদৌ শুনানি হবে কিনা তা কিন্তু পরিস্থিতির দিকে আমাদের নজর রাখতে হবে। কারণ হেমন্ত সোরেন একইভাবে গ্রেপ্তার হয়ে গিয়েছেন, তিনিও একজন সিটিং চিফ মিনিস্টার ছিলেন, ফলত এই গ্রেপ্তারি আটকাতে আদৌ কোনো পদক্ষেপ সুপ্রিম কোর্ট করে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু একটা কথা এক্ষেত্রে অবশ্যই বলতে হবে, এই মুহূর্তে যা যা ডেভেলপমেন্ট তা কিন্তু আইনিভাবে খুব একটা অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে নয়। আজ সকালেও অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লিতে এই আবগারি দুর্নীতি মামলায় ইডির সদর দপ্তরে তলব করা হয়েছিল। মোট 9 বার তিনি ইডির যে তলব তা এড়িয়েছেন। একবার দিল্লি জলবোর্ড সংক্রান্ত দুর্নীতি মামলায় তাকে তলব করা যদি তুমি আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে আতিশে কিছু বলছেন শোনাবো আপনাদেরকে। करना चाहते हैं, ये क्या तरीका है? ये चुनाव जीतने का, लड़ने का, जीतने का क्या तरीका है? इस देश में क्या लोकतंत्र बचेगा अगर चुनाव से पहले आप विपक्ष के हर नेता को जेल में डाल दोगे, आप विपक्ष की हर पार्टी का बैंक अकाउंट फ्रीज कर दोगे? तो ये सिर्फ और सिर्फ प्रधानमंत्री नरेंद्र मोदी जी की एक राजनीतिक साजिश है। पॉलिटिकल फाइट में कांग्रेस कैसे आम आदमी पार्टी का साथ देगी? देखिए, हम लोग इंडिया अलायंस के गठबंधन के पार्टनर हैं और सवाल कांग्रेस का आप पार्टी को सपोर्ट करने का नहीं है। सवाल ये है कि ये देश का लोकतंत्र जा किधर रहा है। प्रश्न ये उठता है कि चुनाव डिक्लेयर होने के बाद जिस तरीके से आप इंडिया गठबंधन के लोगों को, विपक्ष के लोगों को चुनाव से पहले उनके खिलाफ एक्शन लग रहे हैं, आप दिल्ली के चीफ मिनिस्टर को गिरफ्तार कर रहे हैं, आप एक हमारी पार्टी के अकाउंट सीज कर रहे हैं, हेमंत सोरेन जी को उठा रहे हैं, तो आप जो है ये किस तरीके का लोकतंत्र है? हमारा लोकतंत्र जा किस दिशा में रहा है? ये सवाल खाली कांग्रेस और आप पार्टी की नहीं है। कांग्रेस तो मजबूती के साथ अपने गठबंधन पार्टनर के साथ खड़ी है। प्रश्न आज देश के लोगों के सामने है कि इस लोकतंत्र को किस तरफ जाते हुए देश के लोग देखना चाहते हैं। कांग्रेस शीर्ष नेतृत्व का क्या संदेश मिला है? देखिए, निश्चित तौर पे हम मजबूती के साथ इंडिया गठबंधन के अपने पार्टनर के साथ खड़े हैं और कांग्रेस ऐसे एक्शनों से भारतीय जनता पार्टी को कहना चाहती है कि डरने वाली नहीं है। हम पहले से भी ज़्यादा मजबूती के साथ दिल्ली के अंदर और देश के अंदर अपने गठबंधन पार्टनर्स के साथ चुनाव लड़ेंगे और इस लड़ाई को भी लड़ेंगे। ठीक है जी, थैंक यू। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি তৃণমূল নেতা গৌতম দেবের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো সরাসরি। নমস্কার, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তনিষ্ঠা আপনার সঙ্গে রয়েছি। গৌতম বাবু, যে বিষয়টা আপনাদেরকে জানার, যে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এই বিষয়টা প্রাথমিকভাবে আপনার যে প্রতিক্রিয়া সেটা জানবো প্রথমে। না, দেখুন, ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, দেশ একটা সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবের মধ্যে যাবে। আগামী 19 তারিখ ফার্স্ট ফেজ ইলেকশন আছে, কিন্তু এই ইলেকশনের আগে থেকেই আমরা দেখতে পেয়েছি যে ঝাড়খণ্ডের আদিবাসী মুখ্যমন্ত্রী তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে বহুদিন ধরেই তারা চেষ্টা করছিলেন যে অরবিন্দ কেজরিওয়ালকে তারা যে কোনোভাবেই হোক তারা বুক করবে, অ্যারেস্ট করবে। সেটা দেখা গেছে, কেননা বিজেপি কোনোভাবেই বিজেপি এটাকে মেনে নিতে পারেনি। যখন দিল্লিতে কার্পেট বম্বিং হয়েছিল, সমস্ত বিজেপি নেতৃত্ব দিল্লির যে অ্যাসেম্বলি ইলেকশন ছিল, অ্যাসেম্বলি ইলেকশনে কেজরিওয়ালকে হারানোর জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা তারা ব্যর্থ হয়েছে। এবং তারপরে আম আদমি পার্টি তারা পাঞ্জাবে সরকার গঠন করেছে এবং দিল্লিতে ন্যাশনাল ক্যাপিটালে তাদের সরকার আছে, কিন্তু নানা রকমভাবে এই সরকারকে তাদের যে এক্সিকিউটিভ পাওয়ার, সেই পাওয়ারগুলো তারা সিজ করার চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে তারা অর্ডিন্যান্স করে এই সরকারকে দুর্বল করে দিয়েছে এবং কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এটা বিজেপি করে এবং বিজেপি করছে। এখন যখন একটা অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে 22 তারিখ পর্যন্ত দিল্লি হাইকোর্টে, তখন ডিউরিং দি পেন্ডেন্সি অফ দি অ্যাপ্লিকেশন ইডি তড়িঘড়ি তার বাড়িতে গেল এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে একটা বিরাট ধাক্কা, ভারতবর্ষের ডেমোক্রেসির পক্ষে একটা বিরাট ধাক্কা। এইভাবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতাদের নির্বাচনের আগে
অ্যারেস্ট করে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে তারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে যে ভারতবর্ষে গণতন্ত্র আজকে একটা অগ্নি পরীক্ষার সামনে আসছে। এই তানাশাহি, এই স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের জোটবদ্ধ হওয়া উচিত এবং আওয়াজ তোলা উচিত যে এই স্বৈরতান্ত্রিক সরকার ভারতবর্ষ থেকে বিদায় নিক। গৌতমবাবু, আমার আর একটা প্রশ্ন আপনার কাছে, লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের শরিকদের তাদেরকে নিশানা করা হচ্ছে, অনেকে তো দায়ী বলছেন। না দেখুন, শুধু ইন্ডিয়া জোটের শরিক আমি বলবো না, সমস্ত বিরোধী দল যে যেখানে আছে তাদেরকেই টার্গেট করা হচ্ছে। অর্থাৎ বিজেপি যে স্লোগানটা দেয় যে বিরোধী মুক্ত ভারতবর্ষ, ডেমোক্রেসিতে এটা হয় না। একটা বহুত্ববাদের দেশ ভারতবর্ষ, এখানে রাজনীতিতে প্লুরালিজম থাকবে। এরা একটা একনায়কতন্ত্র, এক দেশ এক রাজনীতি এক পার্টি থাকবে, এই একটা লক্ষ্যের দিকে তারা এগোচ্ছে। সুতরাং যে জায়গাতে যারা শক্তিশালী তাদের উপরেই আক্রমণ হানছে বিজেপি। যখন পলিটিক্যালি তারা ফাইট আউট করতে পারছে না, তখন তারা রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে তারা বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম গৌতম দেবের সঙ্গে, তৃণমূল নেতা গৌতম দেবের সঙ্গে কথা বলছিলাম, এবং তিনি যেমনটা বললেন যে রাজনৈতিকভাবে লড়তে সক্ষম হচ্ছে না বিজেপি, এবং সেজন্যই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এইভাবে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে। মধ্যরাতে এর মধ্যে শুনানির আবেদনের কথা আমরা জানতে পারছি, অর্থাৎ আপের তরফ থেকে মধ্যরাতে শুনানির জন্য আবেদন করা হয়েছে বলে আমরা জানতে পারছি, এবং আপ নেতৃত্ব জানিয়ে দিয়েছে যে পদত্যাগ করছেন না কেজরিওয়াল। হেমন্ত সোরেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তিনি তার মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফা দিয়ে দিয়েছিলেন, তিনি পদত্যাগ করেছিলেন, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল তিনি জানাচ্ছেন যে তিনি পদত্যাগ করছেন না। সেটা কতটা সম্ভব, অর্থাৎ গ্রেপ্তারির পরেও তারপরে এক রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা, সেটা কতটা সম্ভব, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনি তো যাদবপুরে লোকসভার প্রার্থীও হয়েছেন, লোকসভা ভোটের ক্ষেত্রে সিপিআইএমের ক্ষেত্রে সিপিআইএম প্রার্থী হয়েছেন আপনি। আর তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা ভোটের আগেই একের পর এক রাজ্যের মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন। আগে আমরা দেখেছি হেমন্ত সোরেন, এরপর দেখছি অরবিন্দ কেজরিওয়াল। আপনার প্রতিক্রিয়া? ভারতের গণতান্ত্রিক যে ব্যবস্থাটা স্বাধীনতা সংগ্রামের ফসল হিসেবে, তাতে লুপ হোল আছে, তাতে কিছু এদিক ওদিক আছে, কিন্তু সব মিলিয়ে যে গণতন্ত্রের কাঠামোটা আমরা এত বছর পেয়েছিলাম, যার মধ্যে আমি আপনি বড় হয়েছি, সেই গণতান্ত্রিক কাঠামোটা ধ্বংস করে দিয়ে, ভেঙে চুরে দিয়ে, চুরমার করে দিয়ে বিজেপি এই লোকসভা ভোটটা জিততে চাইছে। প্রতিটি পদে এই যে বিচারপতিদের ধরে এনে প্রার্থী করা থেকে শুরু করে, একের পর এক রাজ্যে মুখ্যমন্ত্রীকে আটক করা থেকে শুরু করে, সিনেমা আটকানো, বিভিন্ন রকম প্রোপাগান্ডা সামনে নিয়ে আসা, তার জন্য যা পারা যায় করা, ইলেকটোরাল বন্ডে এই পরিমাণ টাকা খরচ করা, তোলাবাজি করা, পারলে মিডিয়াকে অবধি প্রভাবিত করা, এই সমস্তটা আসলে আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থা, আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি ধ্বংস করছে। অরবিন্দ কেজরিওয়ালের প্রমাণ এই গ্রেপ্তার, তার আরেকটি উদাহরণ, আরেকটি দৃষ্টান্ত। বিজেপি জানে ভেরি মাচ যে লোকসভা ভোটের আগে কেউ বিশ্বাস করবে না যে ওটা কোনো আর্থিক বেনিয়ম ইত্যাদির কারণে হয়েছে। গোটা দুনিয়া জানে, বিজেপিও জানে যে এটা পলিটিক্যাল ভেন্ডেটার জায়গা থেকে হচ্ছে। তা সত্ত্বেও বিজেপি এটা করছে। তারা এতটাই দোকান কাটা, এতটাই নির্লজ্জ, মানুষ জবাব দেবেন। অ্যাট দ্য সেম টাইম অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি বা এর আগে হেমন্ত সোরেনের গ্রেপ্তারিও আমাদের বাংলার মানুষের মনে একটা অন্য সন্দেহ উঁকি দিয়ে যায় যে আচ্ছা, কেজরিওয়াল বা হেমন্ত সোরেন না গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু এর থেকে অনেক বেশি অভিযোগ থাকা সত্ত্বেও, কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, শিক্ষা সব শুদ্ধ থাকা সত্ত্বেও কালীঘাট হাজরা মোড় ক্রস করে ইডি সিবিআই এর তদন্ত হঠাৎ স্লো হয়ে যায় কেন? এটাও আমাদের খানিকটা ভাবনার উদ্রেক ঘটায় বটে। সৃজনবাবু, দুর্নীতিমুক্ত ভারত গড়ার ডাক বারবার করে আমরা দেখেছি বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে, তাদের তরফ থেকে এই বিষয়টাকে বারবার করে সামনে রাখা হয়েছে। এই যে একের পর এক মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন, সেটাকেই কি তারা আরও একবার প্রমাণিত করে দিচ্ছেন এই গ্রেপ্তারির পরে পরে যে তারা দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন? দুর্নীতিমুক্ত ভারত গড়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হওয়া উচিত বিজেপি দলটা তুলে দেওয়া। স্বাধীন ভারতের সবথেকে বড় স্ক্যাম হচ্ছে ইলেকটোরাল বন্ড। এটা আপনারা বলুন, ইলেকটোরাল বন্ড বাংলা কথা বললে শিল্পপতিদের থেকে তোলাবাজি করেছে, কর্পোরেট কোম্পানিগুলোর থেকে। বিদ্যুতের কোম্পানি, আমি আপনি বিদ্যুতের দাম বেশি দিচ্ছি, সেই বাড়তি টাকাটা নিয়ে বিজেপির পকেটে, তৃণমূলের পকেটে জমা পড়েছে। ওষুধের কোম্পানি, একটার পর একটা কোম্পানি, ওষুধের দাম বেড়ে গেছে, কতদূর অমানবিক।
কিন্তু সেই টাকাটা নিয়ে বিজেপির পকেটে গিয়ে জমা পড়েছে, তৃণমূলের পকেটে গিয়ে জমা পড়েছে। বিজেপি লায়ন্স শেয়ারটা নিয়েছে ইলেকটোরাল বন্ডের। তা এই যে বিপুল দুর্নীতি এতদিন ধরে, এই দুর্নীতি কি সমুদ্রের তলায় ময়ূরের লেজ নিয়ে ডাইভ মেরে চাপা দেওয়া যায়? বিজেপি সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত দল। নরেন্দ্র মোদীর আমলটা ভারতের ইতিহাসে সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সিপিআইএম প্রার্থী হয়েছেন যিনি যাদবপুর থেকে, তার সঙ্গে কথা বলছিলাম, সৃজন ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম। এবং এই মুহূর্তে कि भाई अगर देश बचाना है, अगर संविधान बचाना है, तो हम सब एक साथ होकर के इस डिक्टेटरशिप के खिलाफ खड़े हों, नहीं तो देश बचने वाला नहीं है। आज रात में ही कोर्ट में प्ले लगाएंगे। हम लोग मूव कर चुके हैं, अर्जेंट हियरिंग की डिमांड कर रहे हैं। अर्जेंट हियरिंग होनी चाहिए। सुप्रीम कोर्ट का दायित्व है कि जब इस प्रकार संवैधानिक क्राइसिस देश में हो तो सुप्रीम कोर्ट देश को बचाने के लिए आगे आए। आम आदमी पार्टी के नेता सोमनाथ भारती इस वक्त हमारे साथ हैं, सीधे उनसे बात करते हैं। सोमनाथ जी, आपके नेता petrol price rise and gas cylinder price rise, they are all, people understood them very, very well. The SBI bond issue, it's one of the worst thing they did. It proved that BJP and Modi, Amit Shah is a very big corruptionist in India. The world, the entire world, shame on them. So they are in insecure situation. They want to arrest Arvind Kejriwal also. They already arrested our Deputy Chief Minister, Mr. Manish Sisodiya. Past 1 year he is in jail.